সবচেয়ে উপরে কি আছে? রং, একটা লেয়ার ধরতে পারি। তার নিচে কি? সিমেন্ট বালুর প্লাস্টার, দুইটা স্তর। দ্বিতীয়, তার নিচে কি? তো মোটামুটি বলতে পারেন না তিনটা লেয়ার আছে একটা ওয়ালের মধ্যে, তিনটা জিনিস আছে। সবার ভিতরে ইট, তার উপরে প্লাস্টার, তার উপরে রং। ক্লিয়ার কিনা? যখন বিল্ডিংটা শুরু হয়, বিল্ডিংটা তৈরি করে, প্রথমে কি করে? ইট দেয়। তো তারগুলা কখন দেয়? ওয়ারিং গুলা কখন করে? এখানে খেয়াল করেন, এগুলো কিন্তু পরে করা হয়েছে। এই যে তার, হ্যাঁ এই যে তার, এটা কিন্তু উচিত ছিল না। এই ফ্যানটা খেয়াল করেন, আর ওই ওই বোঝা যাচ্ছে কোন দিক দিয়ে আসছে? বোঝা যায় না। এটা করা হয় সাধারণত ইটকে কি করে কেটে, না না, ইটটাকে তারা কি করে ড্রিল মেশিন দিয়ে একটু ফোটা করে ওখানে তার আনে প্লাস্টার করে দেয়, তাই তো? পরে উপর দিয়ে আসে যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়, তাই তাই কি না? এখন আমি চিন্তা করি ওখানে সুইচ দিচ্ছি, এই ফ্যান ঘুরতেছে, তো আমি তো বুঝতেছি না যে তারটা কোন দিক দিয়ে আসছে। এখন আমার একটু ইচ্ছা হচ্ছে আমি একটু ড্রিল মেশিন দিয়ে এখানে ফোটা করব, এরকম একটা কাজ করব আমি। এখন ড্রিল মেশিন যদি আমি যে কোনো জায়গায় ফোটা করি, যে কোনো জায়গায় যদি করি, যদি এটা ওই তারের উপরে পড়ে, ফ্যানের প্রবলেম হবে কিনা? ফোটা করা যাবে? সব জায়গায় ফোটা করা যাবে না, তারের প্রবলেম হবে জায়গার মধ্যে পড়লে। আর যদি চিন্তা করি না আমি রং মিস্ত্রি এসে রং একটু শেষ কাগজ দিয়ে ঘষে এই রংটা তুলে নতুন রং করবে, তাহলে তারের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে তারের? উপরের লেয়ার, নিচে তো যাচ্ছে না। সেম আমরা চিন্তা করি আমাদের এই যে চামড়া আছে আমাদের, হ্যাঁ আমাদের চামড়াটা হচ্ছে সবচেয়ে বড় অর্গান আমাদের বডির। একক অঙ্গ যদি চিন্তা করি, চোখ কত বড়? ছোট। কান ছোট, জিহ্বা ছোট, তাই না? একক অর্গান হিসেবে চিন্তা করলে আমাদের চামড়া পুরা বডিটাকে ঘেরাও দেওয়া আছে না, মোড়ানো না? তাহলে চামড়া আমাদের লার্জেস্ট অর্গান, সবচেয়ে বড় অর্গান, ঠিক আছে? তো চামড়ার কয়েকটা স্তর আছে, ওই যে আমরা ওয়ালের কয়েকটা স্তর বললাম না, চামড়ার তিনটা লেয়ার আছে, তিনটা স্তর। এইটা খেয়াল করছেন কিনা? আপনি সারাদিন বাসার ভিতরে ছিলেন, বাইরে যান নাই, 13 তলায় ছিলেন, এত বেশি ধুলাবালিও নাই, এরপরেও পরের দিন গোসল করতে যখন গেলেন দেখেন এইভাবে একটু ময়লা উঠে আসতেছে, খেয়াল করছেন? এটা কোত্থেকে আসলো? কি বলেন? ঘাম, নুন, লবণ, এই তো। আর আর কার কি মনে হয়? এইটা চামড়ারই স্তর, এটা চামড়ারই অংশ, ঠিক আছে? আমাদের চামড়া সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের আবার কয়েকটা স্তর আছে, সবচেয়ে উপরের স্তরটা হচ্ছে স্ট্রেটাম কর্নিয়াম, ঠিক আছে? ক্যারাটিন লেয়ার। এইটাই আমাদের গোসলের সময় উঠে আসে, ঠিক আছে? এইটা উঠে আসলে একটু ফর্সা লাগে না? মায়েরা বলে যে দেখছে এতদিন গোসল করার কালো হয়েছিল, এখন গোসলের পরে কত ভালো লাগতেছে, ছোট বাচ্চাকে বলে না? এই ক্যারাটিন লেয়ারটাই স্ট্রেটাম কর্নিয়াম। এইটা বয়স্ক এবং ইয়াং, বয়স্কগুলো উঠে যায়, তখন ইয়াংগুলোকে দেখা যায় ওগুলো তো তখন একটু লালচে হয়, একটু সুন্দর ফর্সা হয়, ঠিক আছে? এই জন্যই ফর্সা লাগে, আসলে অন্য কিছু না। তো চামড়ার আমাদের তিনটা স্তর, সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে এপিডার্মিস। কি? এপিডার্মিস। দ্বিতীয় স্তরের নাম ডার্মিস। তৃতীয় স্তরের নাম হাইপোডার্মিস বা সাবকিউটেনাস টিস্যু লেয়ার, ঠিক আছে? হ্যাঁ, 4 নাম্বার না, 3টাই, ঠিক আছে? তো এপিডার্মিস সবচেয়ে উপরে। এপিডার্মিসের মধ্যে কোনো ব্লাড ভেসেল নাই। এই যে রক্তনালী আছে না, রক্তনালীগুলো থাকে ডার্মিসের মধ্যে। ডার্মিস দ্বিতীয় স্তরে, এটা খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে নার্ভ থাকে, রক্তনালী থাকে, গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে ডার্মিসে। এটা হচ্ছে এপিডার্মিস। তারপরে এখানে 3D ফর্মে দেখানো হয়েছে, তো এইটা হচ্ছে উঠায় দেখানো হয়েছে, এপিডার্মিস। এখানে কিছু নাই, রক্তনালী নাই এখানে।
তার নিচে হচ্ছে ডার্মিস, ওই যে দেখেন লাল নীল সুতার মতো জালিকার মতো। এখন এখানে ওই যে ড্রিল মেশিন ড্রিল করতেছিলাম, যদি বেশি কাটি, এইখানে যে নার্ভ আছে, রক্তনালী আছে, এখানে যে ঘাম গ্রন্থি আছে, তেল গ্রন্থি আছে, আমাদের শরীর যে তেল তেলে হয় বা ঘামে শরীরটা বেশি কেটে ফেলে, যদি যে আমি দ্বিতীয় স্তরটাকে যদি কেটে ফেলি, তাহলে এগুলা কাটতে পারি কিনা? কাটবে কিনা বলেন, চিন্তা করে বলেন। রক্ত কিন্তু এখানে আছে, রক্তনালী উপরে নাই। তার মানে আমরা যখন হিজামা করব, জাস্ট এপিডার্মিসটা স্ক্র্যাচ করব, উপরের লেয়ারটা, দ্বিতীয় লেয়ারকে কাটবো কেন? কাটবো না, কাটলে কি হবে? এইখানে যে স্ট্রাকচারগুলো আছে, এখানে নার্ভ আছে, এখানে ব্লাড ভেসেল আছে, এখানে গ্ল্যান্ড আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা বলেন? আর কতগুলা কাটা হয় একটা বডিতে হিজামা করলে, খেয়াল করে দেখছেন? এক একটা কাপে যদি 20 থেকে 25টা কাটা হয়, ধরলাম 20টা, 10টা কাপ বসালে হয়তো 200টা স্ক্র্যাচ করা হয়। ক্লিয়ার? এখন এই যে এপিডার্মিসটা আমরা জাস্ট স্ক্র্যাচ করলাম, আবার বলতেছি এপিডার্মিসে রক্তনালী নাই, তাহলে ওই যে হিজামা করলে যে রক্ত বেরোচ্ছে, এটা কোত্থেকে আসতেছে? ডার্মিস কি আমরা কাটতেছি এটা? তাহলে রক্ত আসতেছে কোত্থেকে? চিন্তা করে বলেন। আমরা যদি চিন্তা করি, এটা হলো চার্জার, হ্যাঁ, এটা তার না, এটার ওয়ালটা কেমন? একদম প্লাস্টার করা, বেরোনোর কোনো উপায় নাই। আচ্ছা, আমাদের যে ক্যাপিলারিটা আছে, ক্যাপিলারি তো একটা রক্ত নালিকা নাকি? নালী না? এই রক্ত নালী মানে কি পাইপ? এই তো, এই পাইপগুলো যে এরকম প্লাস্টার করা তা কিন্তু না, ওইটাও জালিকার মতো, জালের মতো। আপনি আপনার জমিতে আপনি মাছটাকে আটকাবেন, বেড়া দিবেন, আপনি কি পাইপ দিয়ে বেড়া দেন, মানে কাঠ দিয়ে বেড়া দেন, নাকি জাল দিয়ে বেড়া দেন? জাল দিয়ে দেন না? তো ওই জালের যে ফুটার আকার, ওই আকারের চেয়ে বড় মাছগুলোকে আপনার আটকানো টার্গেট, ছোটগুলো চলে গেলে চলে যাক। বা জালের রুই মাছের জন্য যে জাল, পুঁটি মাছের জন্য ওই জাল, ওইরকম না। তো আমাদের যে ক্যাপিলারিগুলো আছে, এটা হচ্ছে জালিকাকার, তার মানে এরও তো ফোঁটা আছে নাকি? ফোঁটা আছে না? এই ফোঁটাটা, এই ফোঁটার সাইজ রক্ত যে কণিকা আছে, রক্তকণিকার চেয়ে বড় হবে না ছোট হবে? যাতে রক্তকণিকাগুলো এর ভিতরে থাকে, তাইলে ফোঁটাগুলো ছোট হবে না? রক্তকণিকার সাইজের চেয়ে ছোট হবে না? তার মানে এই জালের ভিতরে, এই পাইপের ভিতরে রক্তকণিকাগুলো থাকতেছে, তাই কি না? রক্ত থাকতেছে। যখন আমরা প্রেসার দিই, আমরা স্ক্র্যাচ, যখন আমরা এই যে কাপ বসাই, টান পড়তেছে না? এই টানের কারণে এই জালিকাকার যে ক্যাপিলারি আছে, এর ভেতর থেকে লোহিত কণিকাটা বের হয়ে চলে আসে। ক্লিয়ার? এই জন্যে ওই আমরা ব্লাড ভেসেল না কেটেও ওইখান থেকে বের করতে পারতেছি কিনা বলেন? আমরা এপিডার্মিস স্ক্র্যাচ করতেছি, ডার্মিস কাটতেছি না, কিন্তু ডার্মিসের কাপের যে প্রেশার আছে, এই প্রেশারের কারণে ওই জালিকার ভিতর দিয়ে সে বের হয়ে চলে আসতেছে। ক্লিয়ার কিনা? এই যে তার মানে আমরা এখানে কেটে ফেলতেছি না কিন্তু। হ্যাঁ, যদি বেশি কেটে ফেলি, ধরেন আমি হিজামা করতে গিয়ে স্ক্র্যাচ ডিপ হয়ে গেল, গভীর হয়ে গেল, আমার এইখানেও কাটা হলো, এইগুলো কাটার পর এই যদি দ্বিতীয় স্তরটা কেটে যায়, তারপরেও ক্যাপিলারি রক্তটা আসবে কিনা বলেন? আসবে। হিজামা হবে কিনা? রোগী সুস্থ হবে কিনা? কারণ ক্যাপিলারি তো খালি হচ্ছে। খালি তো ক্যাপিলারিকে কেটেও করা যায়, ক্যাপিলারিকে না কেটেও করা যায়। আমাদের টার্গেট কি? না কেটে করা, টান দিয়ে আনা। এখন যে ব্যক্তি হিজামা করতে গিয়ে ডিপ করে কাটে, তার রোগী ভালো হবে না? ডেফিনেটলি হবে, কারণ ক্যাপিলারি তো ফাঁকা হচ্ছেই। কিন্তু উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? হালকা স্ক্র্যাচ করে হিজামা করা, তাই তো? আবার এত বেশি এত হালকা করলাম যে কিছুই কাটলো না, তাহলে তো হবে না।
তার মানে এখন চিন্তা করেন, যার কাটা ডিপ হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে? প্রথম ঘটনা কি ঘটবে? বেশি কাটা, রোগী বেশি ব্যথা পাবে না? এক, লিস্ট করেন, রোগী ব্যথা বেশি পাবে। দ্বিতীয়ত, রক্ত বের হয়ে যাবে কিনা? ভালো রক্ত বের হবে কিনা? নিচের যে আরো ভালো রক্ত আছে ওগুলো বের হবে কিনা? আচ্ছা, রক্ত বেশি বের হবে কিনা? বেশি বের হলে রোগী দুর্বল হবে কিনা? আচ্ছা, যেহেতু বেশি কাটছি, শুকাইতে দেরি হবে কিনা? রোগী ব্যথা পাবে কিনা? এরপরেও অনেক সময় স্কার হয়ে যায়, দাগ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের টার্গেট কি? জাস্ট এপিডার্মিস। এখন বুঝছেন, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস বা সাবকিউটেনাস লেয়ার। আমরা এপিডার্মিস কাটবো। পকেট, আজ পর্যন্ত কারো পকেট মার শিকার হয়েছেন? পকেট মার আপনার প্যান্টের পকেট কাটে, কিন্তু চামড়া কাটে না, টাকাও কাটে না। তার মানে এখানে হাতের কাজ, এটা হাতের কাজ, আপনাকে প্র্যাকটিস করে 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 শিখতে হবে। এমন কোনো কঠিন বিষয় না, এটা মানুষ সব পারে, প্র্যাকটিস করে করে সব পারবে মানুষ। ওটা আসবে আসবে, ওটা মডিউলে আছে, যত প্রশ্ন আছে সব আমি মডিউলে দিয়ে রাখছি, সিলেবাসে সব আছে। ঠিক আছে, ভুসকা দেখেন মডিউল 9-এ দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট কি? হিজামাটা সুন্দর হওয়া। সুন্দর হওয়ার জন্য এখন আপনি, আমাদের কাছে অনেক চিকিৎসকরা আসেন, আর এগুলো আমরা কত ইঞ্জেকশন দিই, কত সেলাই করি, এগুলো আমরা পারবো। তো ওই সেলাইয়ের যে কাটা, মানে এই অপারেশনের যে কাটা, ওখানে কিন্তু কাজ শুরুই হয় এই সাবকিউটেনাস লেয়ারের পরে। 3 নাম্বার লেয়ারের নিচের জিনিস তারা বের করে, মানে বেশি করে কাটাই লাগবে ওটা। হিজামার কাটাটা কি তাহলে হালকা? তাহলে ওইটার সাথে এটা মিলবে এইটা দ্বারা আলাদা করে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিনা বলেন? আলাদা প্র্যাকটিস এখানে করা লাগবে, নাহলে হবে না। এইটার উপায় হলো, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন। এখন যদি আমি আপনাকে ব্লেড দিই, আপনি বলি যে ওনার আসলে হিজামা করেন, অনেক হালকা করে করেন, আপনি ঠিক অনেকখানি কেটে ফেলবেন। ঠিক আছে, কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো, ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাইলে আমরা স্কিন অ্যানাটমি পড়লাম। ঠিক আছে, বলেন তো একজন স্কিন অ্যানাটমি নিয়ে কিছু কথা। কয়টা লেয়ার থাকে? 3টা। আমাদের টার্গেট কোন লেয়ার? দ্বিতীয় লেয়ার কেন কাটবো না? কারণ দ্বিতীয় লেয়ারে কিছু স্ট্রাকচার থাকে, নার্ভ থাকে, ঘাম গ্রন্থি থাকে, তেল গ্রন্থি থাকে, রক্তনালী থাকে, এগুলা কেটে গেলে তো সমস্যা। দেখা গেল আপনি হিজামা করলেন, পরে আর এখানে চুলকায় না, মানে এখানে কোনো অনুভূতি নাই, আবার এখানে ঘামে না, এখানে তেল আসে না, শীতকালের মতো খসখসে লাগে, বা স্কার হয়ে দাগ হয়ে গেছে, দাগ যাবে না, সারা জীবন থাকবে এটা। ঠিক আছে, হিজামা তো হয়ে যাবে, দ্বিতীয় লেয়ার থেকে তো আপনি খালি করতেছেন, হবে হিজামা হয়ে যাবে। মানে আমরা অজু করি না, আমি পুকুর পাড়ে গেলাম, ও সুন্দর করে অজু করলাম, আরেকজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমি পুকুরের পাড়ে ডুবেই গেলাম, অজু তো হয়ে যাবে না? নাকি নতুন করে অজু করা লাগবে? অজু হয়ে যাবে, ফেলে দিলে অজু হয়ে যাবে, সুন্দর করে অজু করলে অজু হয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট কি? ভালো করে করা।